মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ গেল পথচারীর, আহত 2। তদন্ত করে ব্যবস্থা ও নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা। 2.5 ঘন্টা পর উত্তর আগারগাঁও অংশে চলাচল শুরু। ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। মক্কা থেকে লন্ডন ফিরে রওনা দেবেন দেশের পথে। প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা কমিটি গঠন বিএনপির। জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি। সাংঘর্ষিক রাজনীতি পরিহারের তাগিদ। ঐক্যবদ্ধ থাকলে বাধা হতে পারবে না পরাশক্তি, বলছে জামাত। সন্ত্রাস নিয়ন্ত্রণে একজনের নামে মোবাইল সিম 2টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগুলো ঐক্যবদ্ধ থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এবং মৃত্যুর 29 বছর পর আবারও আলোচনায় চিত্রনায়ক সালমান শাহর ইস্কাডনের ফ্ল্যাট। অনুসন্ধানে দ্বিতীয় দফা পরিদর্শন পুলিশের। পুরানো রহস্যের জট খোলার চেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণ গেল পথচারীর। আহত হয়েছেন 2 জন। প্রায় 2.5 ঘন্টা বন্ধের পর আগারগাঁও থেকে উত্তরা অংশে শুরু হয়েছে মেট্রো চলাচল। বাকি অংশ চালু হতে কিছুটা সময় লাগবে। কর্তৃপক্ষ বলছে ঘটনার তদন্ত করে গাফিলতি পেলে ব্যবস্থা নেবেন তারা। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের সদস্যকে মেট্রো রেলের চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন সড়ক পরিবহন উপদেষ্টা। রোববার দুপুর 12:30টায় মেট্রো রেলের 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাড হঠাৎই খুলে নিচে পড়ে যায়। এ সময় দাঁড়িয়েছিলেন এক পথচারী। বিয়ারিং প্যাড সরাসরি তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ সময় আহত হন পাশে দাঁড়িয়ে থাকা আরও 2 জন। উপরের থেকে ওই মেট্রো রেলের পিলারের নিচ থেকে স্প্রিংটা সুইটটা এই জায়গায় পড়ছে। পরে দিকে পাথরটা পড়ছিল, সেই পাথরটা স্প্রিং করে আমার দিকে আসছে। তখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে ঠেক দিই। ঘটনাস্থলে উপস্থিত হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে উপস্থিত হয় মেট্রো রেল কর্তৃপক্ষ। জানায় গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। এটা 433 নম্বর পিলার মেট্রো রেল স্টেশনের উপর থেকে একটি বেয়ারিং প্যাড বলে এটাকে। বেয়ারিং প্যাড পরে একজন পথচারী, যার নাম আবুল কালাম, ওনার বাড়ি হলো শরীয়তপুরে, ওনার মাথার উপরে পড়ে এবং উনি স্পট ডেথ হয়। তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটার যে চেক করা দরকার ওটাও করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটা প্রতিরোধ করা। বেলা 2:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক পরিবহন উপদেষ্টা। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লাখ টাকা অনুদান ও পরিবারের অন্য সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণা দেন তিনি। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এদিকে দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারী মানুষ। প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয় আগারগাঁও থেকে উত্তরা অংশের মেট্রো চলাচল। এর আগে গত 18 সেপ্টেম্বর ঢাকার ফার্মগেট ও বিজয় সরণির অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের 4টি স্প্রিং থেকে সরে যায় একটি স্প্রিং। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আমি আগারগাঁও মেট্রো স্টেশনে আছি। আমার পেছনে যদিও কোনো ট্রেন দেখা যাচ্ছে না, পুরো স্টেশনটি এই মুহূর্তে ফাঁকা রয়েছে। তবে এই মাত্রই কিন্তু একটি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে। এবং একটু বলে রাখি যে আসলে ঠিক দুপুর 3টা নাগাদ কিন্তু আমরা দেখেছি যে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে এবং সেটি শুধুমাত্র উত্তরা উত্তর থেকে যে আগারগাঁও পর্যন্ত চালু করা সম্ভব হয়েছে। এবং আমরা জানি যে দুর্ঘটনাটি ঘটেছিল ফার্মগেটের যে স্টেশনের পাশাপাশি কাছাকাছি এলাকায়, যে মেট্রো রেলের যে পিলারের যে বিয়ারিং প্যাড রয়েছে সেটি খুলে পড়ে কিন্তু একজনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে আমরা দেখেছি যে 12:30টা থেকে প্রায় 2.5 ঘন্টা 3টা পর্যন্ত কিন্তু পুরো মেট্রো রেল চলাচল একেবারেই বন্ধ ছিল, যে কারণে আমরা দেখেছি যে সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেক বিপাকে পড়েছিলেন এবং প্রায় অনেকেই কিন্তু আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন এবং তারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন যে কখন নাগাদ ট্রেন চালু হবে সেই তথ্য কিন্তু কেউ তাদেরকে দিতে পারছিল না। তবে আমরা দেখেছি যে মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু মোটামুটি তাদের তৎপরতার পর এই উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চালু করতে সক্ষম হয়েছে 3টা নাগাদ। তবে যে মতিঝিল পর্যন্ত আসলে কখন নাগাদ চালু হবে
হবে সেই বিষয়ে কিন্তু অনিশ্চয়তা এখন পর্যন্ত রয়ে গেছে। এবং আমরা অসমর্থিত সূত্রে যে খবর পেয়েছি যে আজকের মধ্যে হয়তো চালু নাও হতে পারে, এটি হয়তো আগামীকালকে আসলে কখন নাগাদ চালু হবে সেটিও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। আর এদিকে আমি যখন যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই যে পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে, সেই বিষয়ে কিন্তু যাত্রীরা অবগত রয়েছেন এবং তারা বলছেন যে আসলে এখানে যে রক্ষণাবেক্ষণের যে ব্যাপারটি সেই দায়িত্ব পুরোপুরিভাবে পালন করতে হয়তো ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ, এবং তারা বলছেন যে যথার্থভাবে এই রক্ষণাবেক্ষণ করতে না পারার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং একজনের প্রাণহানির মতন ঘটনাও ঘটেছে। আর তারা দাবি জানিয়েছেন যেন আসলে এই বিষয়গুলোতে কর্তৃপক্ষ অনেক বেশি সতর্ক অবস্থানে পৌঁছায় এবং তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই ধরনের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সতর্ক হয় এবং সেগুলো বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ নয়। আর যেমনটি বলছিলাম যে আসলে যে মৃত্যুর ঘটনাটি এমনভাবে ঘটেছে, একজন পথচারী আসলে সেখান দিয়ে যাচ্ছিলেন, সেখানে যে মেট্রো রেলের পিলারের যে বিয়ারিং প্যাড রয়েছে 150 কেজির কাছাকাছি যে ওজন, সেটি পরে আচানক হঠাৎ করে কিন্তু তিনি আসলে মৃত্যুবরণ করেন কিছু বোঝে ওঠার আগেই। আর এখন ভোগান্তি কিছুটা কমেছে বলা যায়, কারণ যাত্রীরা যারা অপেক্ষায় ছিলেন তারা এখন চলাচল করতে পারছেন। আর বিশেষ করে যারা হচ্ছে খবর পেয়েছেন যে চালু হয়েছে তারা এসে অনেকেই কিছুটা বিপাকে পড়েছেন, কারণ অনেকে ভাবছিলেন যে হয়তো মতিঝিল পর্যন্ত চালু হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে তারা এসে দেখছেন যে শুধুমাত্র আগারগাঁ পর্যন্ত চলছে, সে কারণে কিন্তু অনেকে কিছুটা বিপাকে পড়ছেন। আর আমরা দেখেছি যে এই সময়ে এই 5টা নাগাদ আসলে যে পরিমাণ ভিড় থাকে মেট্রো রেলে সচরাচর তেমন কোনো ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা ধারণা করছি হয়তো এখনও অনেকে জানেন না যে মেট্রো রেল চালু হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে যারা খবর পেয়েছেন তারা কিন্তু চলাচল করছেন এবং অনেকে আগারগাঁতে নেমে বাস ধরছেন গন্তব্যে যাওয়ার জন্য। আর বিশেষ করে মতিঝিলের লোকজন অনেকে বাসে করে আগারগাঁ পর্যন্ত আসছেন মেট্রো রেল ধরার জন্য। তো সব মিলিয়ে বলা যায় যে এখন মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে, তবে সাধারণ মানুষ অনেকে জানেন না বলে হয়তো সেই ভিড়টা হচ্ছে না। একটু পরে হয়তো ভিড় আরও তুলনামূলক বাড়তে পারে। আর যদি এর মধ্যে কোনোভাবে মতিঝিল পর্যন্ত চালু করা সম্ভব হয় সেই বিষয়ে আমরা খবর পেলে সেটি আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে। অন্য প্রসঙ্গ, পবিত্র উমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন উমরা শেষে লন্ডন ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে উল্লেখ করে ফজলে এলাহি বলেন, তারা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন। দেশে ফিরে গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি। সাংঘর্ষিক রাজনীতির পথ ছেড়ে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। ভোটের অভিযাত্রা ক্ষতিগ্রস্ত না করতে জুলাইয়ের চেতনা ধারণের তাগিদ দিয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, ঐক্যবদ্ধ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধা হতে পারবে না কোনো পরাশক্তি। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। জুলাই আন্দোলনের সব রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের মঞ্চ। দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন বিলম্বের কোনো সুযোগ নেই। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন। আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে, এই বিস্ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংঘর্ষিক রাজনৈতিক পথ পরিহার করে গণতন্ত্রে ফিরতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ধারা বাধাগ্রস্ত করার পক্ষে নন তারা। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল, পূর্ণাঙ্গ দলিল,
যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলাই চেতনা ধারণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন এনসিপির সদস্য সচিব। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো। আমার গণ অধিকার পরিষদের ভাইরা, জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনারা মার খেয়েছেন, নুরুল হক নূর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে করা সম্ভব নয়, তাই নতুন বাংলাদেশের পথে সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচনের তাগিদ দেন নেতারা। অন্যদিকে মঞ্চে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চান শহীদ পরিবারের সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। নেতারা বলছেন, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র ঠেকাতে দেশে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা একথা বলেন। জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে ঘোষিত যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু, আমার ভোট আমি দেব ওই পর্যায়ে পৌঁছে নিতে পারে, সেই জন্য সকল প্রকার সহযোগিতা সরকারকে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জানান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলার আগে বিচার করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র চতুর্দিকে, অদৃশ্য শক্তির সঙ্গে ধান্দাবাজরাও আছে। ধান্দাবাজদেরকে ঠেকাতে হলে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, স্বাভাবিক নির্বাচন দরকার। সরকার বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। এই নির্বাচনে দেশপ্রেমিক দলকে নির্বাচিত করতে হবে। নির্বাচনের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা তৈরিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। ধানের শেষ মার্কা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে শিক্ষা, ন্যায় বিচার, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি তুলে ধরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মিশিগানে এক গণসংবর্ধনায় তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও মজলুম মানুষের পাশে দাঁড়াবে তার দল। পররাষ্ট্রনীতিতে কারো প্রভুত্ব নয়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানান তিনি। আমাদের 1 নম্বরের অঙ্গীকার হচ্ছে জাতির ভাঙ্গাচোরা বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থায় আমরা সবার আগে হাত দেব ইনশাআল্লাহ। যে জাতির মেরুদণ্ড ঠিক নাই, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সমাজের কোথাও এখন ন্যায় বিচার বা সুবিচার নেই, সব জায়গায় অসতরা বসে আছে। আমরা সেই বিচারটা সমাজে কায়েম করতে চাই। দেশকে অর্থনৈতিক জঞ্জাল থেকে মুক্তি দিতে হবে। গোটা ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরস, এটাকে পুরো আবার ঢেলে সাজাতে হবে। বিশ্ব সভায় আমরা কেউ কেউ থেকে বিচ্ছিন্ন না। আমাদের পলিসি হবে সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। বিএনপি কিংবা জামায়াত নয়, জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিতে এনসিপির নেতৃত্বই প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে কিশোরগঞ্জে এনসিপির সমন্বয়ক সভায়
প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সার্জিস অভিযোগ করেন, নির্বাচন কমিশন শাপলা প্রতীক বরাদ্দে স্বেচ্ছাচারী ভূমিকা পালন করছে। এই কমিশন দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক, এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক। আমরা এটাও মনে করি আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না। জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার বিধানে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। রোববার নির্বাচন ভবনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। পরে নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। 1 ঘন্টার বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না। বিএনপির সঙ্গে একমত পোষণ করে না, এটি গ্রহণযোগ্য নয়। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়ায় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে বিএনপি। উপদেষ্টা পর্যায়েও চিঠি দেওয়া হবে। বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত। আরপিওর 20 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এতে অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও হতবাক হয়েছে। এ সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। বারবার তদন্তের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন নিবন্ধন প্রত্যাশীরা। বিশেষজ্ঞরা বলছেন, দল নিবন্ধনে ইসি অবস্থানে স্পষ্ট করতে না পারলে প্রশ্নের মুখে পড়তে হতে পারে জাতীয় নির্বাচন। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব। গত 30 সেপ্টেম্বর ইসির এমন সিদ্ধান্তের পরই বাংলাদেশ জাতীয় লীগ নিয়ে তৈরি হয় কৌতূহল। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের খোঁজ নেওয়া শুরু করে বিভিন্ন গণমাধ্যম। হ্যালো, কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে কোথায় আপনার? মিরপুরের ঠিকানায় গিয়ে মেলে একটি গোডাউন ঘর। নেই কোনো নাম ফলক বা সাইনবোর্ড। এমনকি দলের গঠনতন্ত্র নিয়েও সদুত্তর নেই দলটির চেয়ারম্যানের। ভাই, আজকে আমি খুব ব্যস্ত থাকবো, এই কারণে আমার ইন্টারভিউটা আজকে নাও হইতে পারে। অবশেষে দলটি নিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে নতুন করে তদন্ত করতে চিঠি দেয় কমিশন। শুধু তাই নয়, পুনঃ তদন্তে রাখা 7 দলের সঙ্গে পর্যালোচনায় রাখা 3 দলকেও এঁটে দেয় ইসি। রাজনৈতিক দলগুলো যেসব জেলা উপজেলার কমিটি জমা দিয়েছে এর বাইরেও তদন্ত করছে ইসি। শুধু তাই নয়, প্রথম দফা তদন্তে যেসব কাগজপত্র কিংবা দলিল চাওয়া হয়েছে, পুনঃ তদন্তে তারও বেশি তথ্য চাওয়া হচ্ছে, যা রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন নিবন্ধন প্রত্যাশী দলের নেতারা। আগের রিপোর্ট যেটা আছে সেটা তারা কোনো না কোনোভাবে সেটা ম্যানিপুলেট করে তারা সেটাকে বাতিল করবে, এবং এখন তারা যে রিপোর্ট তারা নিয়ে যাবে এটা আসলে তাদের সাজানো রিপোর্ট। ভাড়া নিচ্ছি, ভাড়ার ডিটসটা আমরা দিচ্ছি, আমাদের দখলে অফিস, সেখানে বলতেছে যে এটার যে মালিক তার মালিকানা দলিল দেখান। এখন মাঠ পর্যায়ে যেটা চলতেছে, আমাদের সব উপজেলার কমিটি চাওয়া হচ্ছে। আমরা জমাই দিয়েছি 103টা, সব উপজেলা প্রত্যেকে পাবে। ওনারা যেন আর চাপ না নেন। ওনারা যদি চাপ নিয়ে কাজ করেন প্রশ্নবিদ্ধ হবেন। কিন্তু দল নিবন্ধনের মতো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হলে কমিশন কিভাবে জাতীয় নির্বাচন আয়োজন করবেন তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকেরও। তদন্ত কমিটির রিপোর্টে প্রবলেম আছে, অথবা তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা যারা করেছেন তাদের কাছে প্রবলেম আছে। ছোটখাটো বিষয়গুলিতে যদি ঝুঁকি থাকে তাহলে নির্বাচন কিভাবে তারা করবেন, এটা তো আমরা একটা ভয়ের মধ্যে থেকে একটু হতাশ হয়ে যাই। তবে ইসি সচিব জানান, তথ্যে ঘাটতি থাকায় পুনঃ তদন্তের সিদ্ধান্ত। কিছু কিছু তথ্যের অসম্পূর্ণতা পাওয়া যাচ্ছে। প্রাসঙ্গিকভাবে একটা সঠিক সিদ্ধান্তে আসার জন্য পুনঃ পর্যালোচনাটা সময়ের দাবি। ভুল হয়ে বাতিল করা থেকে
একটু সময় নিয়ে আরও পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্তটাই দেওয়া উচিত। কারো সঙ্গে অন্যায় করা হবে না বলেও জানান ইসি সচিব। দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 5টি দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এই 5টি দলের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির বাইরে আর 4টি দলের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। নিবন্ধনের নামে এবারও যাতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রহসন করা না হয়, এমনটি প্রত্যাশা নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস নিয়ন্ত্রণে একজনের নামে মোবাইল সিম 10টি থেকে 2টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত ধাপে ধাপে কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন সম্ভব। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এইগুলি ব্যাপারে রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক বসে। বৈঠকে শাহজালাল বিমানবন্দর সহ সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান তিনি। পলিটিক্যাল পার্টিতে তার যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। রাজনীতির দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কারোর পোস্টিং করছি। অবৈধ সিম কার্ড ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের আগে একক নামে নিবন্ধনকৃত সিম কার্ডের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ 7টি করা হবে। সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো, 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আলটিমেটলি 2টায় গিয়ে আমরা থামবো। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। দেশের গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রাখায় পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার কমেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে মাছ ধরার উৎসব। মেঘনা তেঁতুলিয়ায় কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে উচ্ছ্বসিত জেলে। পদ্মার চাঁদপুর অংশে শূন্য জালে হতাশা। গুম খুনের 3 মামলায় সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তার হাজিরার দিন পেছালো। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গুমের 2 মামলার তারিখ 3 দিন পিছিয়ে 23 নভেম্বর ধার্য করা হয়েছে। আর রামপুরায় হত্যাযজ্ঞের মামলায় তারিখ পেছানো হয়েছে 19 দিন। এদিন গুমের আরেক মামলার 11 ডিসেম্বর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। গত 22 অক্টোবর গুমের 2 মামলা এবং জুলাই আগস্টের এক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বর্তমান 15 সামরিক কর্মকর্তাকে। ওই দিনই তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলা 3টির পরবর্তী তারিখ ধার্য করা হয় 5 ও 20 নভেম্বর। বর্তমানে এই 15 সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাব জেলে রাখা হয়েছে। রোববার সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন। 3 দিন পিছিয়ে হাজিরার দিন ধার্য করা হয় 23 নভেম্বর। আর রামপুরা হত্যাযজ্ঞের মামলায় দিন ধার্য করা হয়েছে একই মাসের 24 তারিখ। প্রস্তুতি নিতেই তারিখ পেছানোর আবেদন করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশন। যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে। কেন হলো এটা আমরা প্রসিকিউশনের প্রিপারেশনের কারণে আমরা প্রসিকিউশনের পার্সোনাল ডিফিকাল্টিজ আছে মর্মে উল্লেখ করে এই আবেদনটি করেছিলাম। রামপুরাতে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখানে আরেকটি 4 জন আসামি করে এখানে ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল, সেখানেও 2 জন সামরিক কর্মকর্তা আছেন। সেই মামলাটিও আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছিলাম, সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে। এদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। 11 ডিসেম্বরের মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। জিয়াউল আহসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করেছেন। আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে
2টি ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে। আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব। এদিকে চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 20তম সাক্ষী। হাজির করা হয় গ্রেফতার 4 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আবারও আলোচনায় তার ইস্কাটনের ফ্ল্যাট। হত্যা মামলার পর দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে রমনা থানা পুলিশ। পুরানো রহস্যের জট খোলার চেষ্টায় তদন্ত কর্মকর্তারা। মহিবুল হাসানের রিপোর্ট। রাজধানীর ইস্কাটনের এই ফ্ল্যাটে 1996 সালে 6 সেপ্টেম্বর মৃত্যু হয় ঢাকাই সিনেমার বরপুত্র সালমান শাহের। দীর্ঘ 29 বছর পর আবারও আলোচনায় ইস্কাটনের এই ফ্ল্যাট। 20 অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় স্থানান্তর করা হয়। এর পরপরই সালমান মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আবারও তৎপর হয় আইন শৃঙ্খলা বাহিনী। হত্যা মামলা হওয়ার পর দ্বিতীয় দফায় ঘটনাস্থলে যান রমনা থানা পুলিশ। ফ্ল্যাটটিতে পরিদর্শনে এসে পুরনো কেস ফাইল বারবার বাস্তব চিত্রের সঙ্গে মিলিয়ে দেখেন তারা। সরজমিনের বিষয়গুলো দেখলাম, কোন রুমে ছিল, কোন রুমে থাকতো। বাড়ির মালিক ওনার সাথে কথা বললাম, তারা বলছে যে বিগত সময়ে বাড়িটা যে অবস্থা ছিল সে এখনো সেই একই অবস্থায় আছে, কোনো তারা পরিবর্তন কোনো কিছু তারা করেননি। তদন্ত কর্মকর্তারা বলছেন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পদক্ষেপ নেওয়া সম্ভব। নতুন করে সাক্ষ্য গ্রহণ, আলামতের যাচাই এবং প্রযুক্তিগত বিশ্লেষণ পাল্টে দিতে পারে মামলার মোড়। কয়েকজন আসামি আমরা জানতে পেরেছি দেশের বাইরে আছে, আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলতেছে। খুব শীঘ্রই আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো বলে আশা ব্যক্ত করতেছি। ইস্কাটনের এই ফ্ল্যাটেই একসময় ছিল ঢাকাই সিনেমার স্বপ্ন ভবন। 29 বছর পর এই অনুসন্ধান রহস্যের জট খুলবে কিনা সেটি এখন সময়ের অপেক্ষা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদের খোঁজে 3 সহযোগীকে 10 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। এদিকে সংস্থাটির রিমান্ডে থাকা ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের শাস্তি এবং গ্রাহকের 4.5 কোটি টাকা উদ্ধারে সেগুনবাগিচায় মানববন্ধন করেছেন আমানতকারীরা। এছাড়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 13 কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম 15 আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের লুটপাট ও বিদেশে পাচার করা অর্থের খোঁজে এবার 3 সহযোগীকে 10 দিনের রিমান্ডে নিয়েছে দুদক। রোববার 2 মামলায় আর্মিড গ্রুপের 3 কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আব্দুল আজিজ ও উৎপল পালকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সংস্থার উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি দল। আসামিগণ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কর্তৃক বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারপূর্বক বিদেশে সম্পত্তি ক্রয় ব্যবস্থাপনার দায়িত্বে থাকার তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের আরও বিস্তারিত তথ্য জানার জন্য মূলত তাদের রিমান্ডে আবেদন করেছিলেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে প্রায় 13 কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম 15 আসনের সাবেক এমপি ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, সাবেক ভিসি আনোয়ারুল আজিম আরিফ সহ 16 শিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। আইআইইউসির টাওয়ার থেকে তারা ট্রাস্ট আইন ও বিধি বহির্ভূতভাবে যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের চেয়ারম্যান সহ মোট 16 জন এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। দুদকের রিমান্ডে থাকা ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের শাস্তি এবং গ্রাহকের 4.5 কোটি টাকা উদ্ধারের দাবিতে সেগুনবাগিচায় মানববন্ধন করেছেন আমানতকারী সহ সংশ্লিষ্টরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2.5 ঘন্টা চেয়ারম্যান ও কর্মকর্তাদের অবরুদ্ধ রাখার পর আন্দোলন স্থগিত করেছে বিআইডব্লিউটিসির এমপ্লয়িজ ইউনিয়নের এক পক্ষের সদস্যরা। 3 দাবির মধ্যে প্রধান দাবি মেনে নেয়ায় আন্দোলন থেকে তারা সরে আসেন। বিআইডব্লিউটিসির পার্সোনাল ম্যানেজার মানসুর আহমেদের পদায়ন বাতিল সহ 3 দাবিতে সকাল থেকে রাজধানীর বাংলা মোটরে সংগ্রামে এমপ্লয়ি ইউনিয়নের এক পক্ষের সদস্যরা।
রোববার সকাল 10টার পর বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ অফিসে আসার পরপরই তাকে সহ কর্মকর্তাদের তালাবদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। তাদের দাবি, মানসুর আহমেদকে চিফ পার্সোনাল ম্যানেজার হিসেবে নিজের ইচ্ছে মতো পদায়ন দেয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বিআইডব্লিউটিসি সর্বস্তরের মানুষ জানে যে দুর্নীতিবাদ, একমাত্র চেয়ারম্যান কি করে এটা করলো, আমরা তার বিচার চাই। 10 মিনিটের মধ্যে ওনার রুমে ডেকে নিয়ে চিঠি করেছেন এবং সেই চিঠি উনি ওনার রুমে বসিয়ে যোগদান করে উনি চলে গেছেন। দুপুর 12:30টার দিকে মানসুর আহমেদের পদায়ন বাতিলের সিদ্ধান্ত এলে তখনই আন্দোলন স্থগিত করা হয়। বিআইডব্লিউটিসির চিফ পার্সোনাল ম্যানেজার পদে রাতারাতি ইচ্ছে মতো পদায়নের দাবি সঠিক কি না তা জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান জানান, স্বাভাবিক নিয়মেই পদায়ন দেওয়া হয়েছিল, জটিলতা তৈরি হয় তা বাতিল করা হয়েছে। সাধারণত একটা পদে 2 বছরের অধিক চাকরি করলে সেটা বদলি হয়। আমরা সেই নর্মাল জিনিসটাই করেছিলাম 2 বছরের অধিক, কিন্তু তারা এটাকে অ্যাকসেপ্ট করে নাই। মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করেছি, উনি বলেছে বাতিল করে দাও, তা আমরা এটা বাতিল করে দিই। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সেনা সদস্যদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নাটোর কাদিরাবাদ সেনানিবাসে কোর অফ ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান। এ সময় তাকে নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে কুচকাওয়াজ পরিদর্শন করে কোরের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে ও জাতিসংঘের মিশনে কোর অফ ইঞ্জিনিয়ার্সের অনেক সুনাম রয়েছে। এরই ধারাবাহিকতায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। কর্নেল কমান্ড্যান্ট হিসাবে আমি আশা করব এই কোর তাদের শৃঙ্খলা এবং কর্তব্যবোধের মাধ্যমে নিজেদেরকে সর্বদা সচেষ্ট, সর্বদা প্রতিষ্ঠিত রাখবে, সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং এই কোরের যে মান মর্যাদা যেটা অর্জিত হয়েছে অতীতের সকলের শ্রমের ফলে সেই মান মর্যাদা সর্বদা সমুন্নত রাখবে। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, পদোন্নতি ও বদলি নিয়ে ব্যস্ত থাকলেও চাকরি প্রত্যাশীদের নিয়ে চিন্তিত নয় জনপ্রশাসন মন্ত্রণালয়। হাসনাত বলেন, পিএসসির আন্তরিকতার ঘাটতি নেই, কিন্তু চাকরি বিধি সংশোধনের এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের, তাই অনেক কিছুই আটকে আছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির মধ্যে আমরা দেখতে পেয়েছি আজকে স্পষ্ট হয়েছে তাদের মধ্যে আসলে সমন্বয়হীনতা। তারা তাদের নিজেদের প্রমোশনটা আগে নিশ্চিত করেছে, কিন্তু তাদের নোটবুকে এই চাকরি প্রার্থীদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই, কোনো ধরনের রুটিন নাই। পিএসসির যদি উদারতাও থাকে কোনো বিষয় সংশোধন করার, যে কোনো একটা বিষয় যদি নতুন প্রণয়ন করতে চায় সেটার জন্য চাকরি বিধি সংশোধন করতে হয়। এই বিধি সংশোধনের জন্য আবার যাইতে হয় এটা জনপ্রশাসনে। নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় 2টি কারখানায় গ্যাসের লিকেজ থেকে আগুনে 5 শ্রমিক সহ 6 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। রোববার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার MS ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং এবং ফেয়ার অ্যাপারেলস লিমিটেড নামে 2টি শিল্প কারখানায় গ্যাস লাইন চালু রেখেই RMS রুম সম্প্রসারণের কাজ চলছিল। এ সময় গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু তার আগেই আগুন নিভিয়ে ফেলেন শ্রমিকরা। পরে দগ্ধ শ্রমিক ও এক নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অফ না করে ঠিক করবো করতে হঠাৎ করে এটার ভিতরে বিকট শব্দ হইতাছে, যে ধোঁয়া বাইরে যায়। তৎনগত আমি যেখানে চাবি আসছিল আমাদের অন অফ করার, ওই চাবিটা আমি বন্ধ করে দিয়েছি। যেহেতু গ্যাসের রুম, গ্যাস লিকেজ থাকতে পারে, তখন বিস্ফোরণ হয়। চিঠি দিয়ে ওনাদেরকে জানিয়ে দেবো যে আসলে এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দগ্ধদের সবার অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে আইসিইউতে। 6 জনের মধ্যে আমরা 5 জনকে ভর্তি রেখেছি আর একজনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি।
তো 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন, কারণ ওনাদের শ্বাসনালী পুড়েছে। বার্ন ইনস্টিটিউটে দেওয়া তথ্য মতে দগ্ধদের মধ্যে নাজমুল হুদার শরীরে 28%, আল আমিনের 17%, জালাল মোল্লার 14%, সেলিমের 10%, আজিজুল্লাহর 9% এবং নূর মোহাম্মদের শরীরের 2% পুড়ে গেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে। মালয়েশিয়ায় 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু। যোগ দিয়েছেন ট্রাম্প সহ প্রায় 30 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে মাছ ধরার উৎসবে মেতেছেন জেলেরা। ট্রলার, জাল নিয়ে ছুটছেন তারা। মেঘনা, তেঁতুলিয়ায় মিলছে কাঙ্ক্ষিত ইলিশ। তবে পদ্মার চাঁদপুর অংশে শূন্য জালে বাড়ছে হতাশা। অবশেষে 22 দিনের অপেক্ষার অবসান। আবারও জাল হাতে মাছ শিকারে জেলেরা। শনিবার মধ্যরাত থেকেই নদী ও সাগরে মাছ ধরতে ব্যস্ততা বাড়ে চাঁদপুর, ভোলা ও পটুয়াখালীর জেলেদের। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ব্যাপক ইলিশ ধরা পড়ায় খুশি সেখানকার মাছ শিকারীরা। রূপালী ইলিশে সংসারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশা তাদের। 5 দিনের একটা অভিযান ছিল, অভিযানটা শেষ করে এখন নদীতে যাইতেছি মাছ ধরার জন্য। নিষেধাজ্ঞা মান্য করে লাস্ট সিজনের গাঙ্গে গেছি, লাস্টে যা জাল মাছি, ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। অবরাত শেষ, আমরা সাগরে গেছি, সাগরে যা মাছ পাইছি, আল্লাহর রহমতে ভালোই মাছ পাইছি। তবে পদ্মা নদীর চাঁদপুর অংশে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ না পেয়ে হতাশ জেলেরা। এটা জাল টানতেছি কষ্ট করে, মনে মাছ নাই। এই যে 3টা মাছ পাইছি, আমাকে কষ্টকে হারবো। হ্যাঁ, পরে এই যে আঙুর এক নৌকা খরচ আছে 10,000 টাকা, 12,000 টাকা। এর আগে প্রশাসনের পক্ষ থেকে 4 অক্টোবর থেকে 25 তারিখ পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ রাখা হয়। এ সময় নিষেধাজ্ঞা সফল করতে অভিযান পরিচালনা সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয় জেল জরিমানাও। জব্দ হয় বিপুল পরিমাণ জাল ও চাটকা। পাশাপাশি ভিজিএফ এর সহায়তা দেওয়া হয় নিবন্ধিত জেলেদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের খবর। কয়েক দফা মেরামতের পরও আখাউড়া সিলেট অংশের রেলপথ ঝুঁকিমুক্ত হয়নি। এক লাইনের সেকশনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষ বলছে রেললাইন সংস্কারে 1,881 কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। সিলেটের মোগলা বাজার স্টেশনে চট্টগ্রাম থেকে আসা আন্তনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের যাত্রীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ পথে এমন দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। আখাউড়া সিলেট রেলপথ অংশটি আখাউড়া, কুলাউড়া, শাহবাজপুর ভারতের মহিষাদন রেলপথের অংশ হিসাবে 1896 সালে নির্মাণ হয়। আর কুলাউড়া সিলেট রেলপথটি 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধকালে ব্রিটিশ সরকারের অধীনে আসাম বেঙ্গল রেলওয়ে নির্মাণ করে। সড়ক পথে ঝামেলার কারণে রেলপথ চালুর পর থেকে ভ্রমণের জন্য ট্রেনকে বেছে নেন যাত্রীরা। 7 বছরে 13টি ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে এ রেলপথ। বাসে যে রাস্তায় রাস্তায় জাম্প হয়, ট্রেনে জামটা হয় না। বাসে যদি যাই তাহলে সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া বা বিশ্ব রোডের ওই জায়গাতে বেশি জ্যাম পড়ে থাকে। ছোটবেলা থেকে ট্রেন বেটার মনে করি আর কি। ট্রেনের জার্নি অনেক নিরাপদ, অনেক আরাম। চলতি মাসের প্রথম সপ্তাহে এই জায়গায় উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হলে শত শত যাত্রী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সিলেট আখাউড়া রেলপথের দৈর্ঘ্য 177 কিলোমিটার। জরাজীর্ণ হয়ে পড়া এ সেকশনে রয়েছে 13টি ঝুঁকিপূর্ণ সেতু। রেলওয়ের ভাষায় যা ডেড স্পট। এছাড়া ট্রেন লাইনও রয়েছে ত্রুটি। একটি লাইন থাকায় দুর্ঘটনায় রেলপথ বন্ধ হয়ে যায়। 2 লাইন নির্মাণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি করলেও আপাতত শুধু লাইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে সংস্কার হচ্ছে না কোনো সেতু।
4টি বগি রেল লাইন থেকে ছিটকে পড়ে। এটা থেকে অন্তত শিক্ষা নিয়ে আমি মনে করি দ্রুত গতিতে সংস্কার প্রয়োজন। আমরা তো এখন এই যে টেন্ডার প্রসেসে যাওয়ার জন্য আমরা ডকুমেন্টেশন করছি আর কি। যে জায়গাগুলো বেশি খারাপ এগুলো আমরা টোটাল পুনর্বাসন করব, রেল স্লিপার থেকে ধরে আনুষঙ্গিক এগুলো আমরা রিনিউয়াল করব। ডাবল লাইনের কাজটা এখন আমাদের প্রক্রিয়াধীন, ওইটা এখনো মন্ত্রণালয় পাস হয় নাই। পাস হলে হয়তো আমাদের ট্রেনের সময় বাঁচবে, কোচিংয়ের সময় বাঁচবে, নতুন লাইন হলে দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। আখাউড়া সিলেট রেলপথে ছোট বড় 250টির বেশি সেতু কালভার্ট রয়েছে। 3 ফুট থেকে 300 ফুট দীর্ঘ এই সেতুগুলো ব্রিটিশ আমলে নির্মিত। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ময়মনসিংহে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শয্যার তুলনায় 3 গুণ রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ময়মনসিংহ মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে। সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে সংক্রমণ বেড়েছে স্থানীয় পর্যায়ে। রোগীতে ঠাসা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। 24 শয্যার বিপরীতে ভর্তি প্রায় 3 গুণ রোগী। অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। পরিসংখ্যান বলছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিয়েছে 326 জন রোগী। আর গেল 2 মাসে এর মাত্রা ছাড়িয়ে চিকিৎসা নিয়েছে আরও 937 জন, যার মধ্যে চলতি অক্টোবর মাসেই 364 জন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 10 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 4 জনের। ডেঙ্গু কিন্তু দিনের পর দিন বাড়তেছে। আগে যে পরিমাণ ভর্তি ছিল তার তুলনায় এখন অনেক বেশি পরিমাণে ভর্তি হচ্ছে। আমাদের পর্যাপ্ত জনবলও নাই আসলে, আর স্পেসও নাই। সংশ্লিষ্টরা জানান আগে রাজধানী বা আশেপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হলেও এখন সংক্রমণ বাড়ছে স্থানীয় পর্যায়ে। এর বড় অংশই নগরীর বাউন্ডারি রোড, নতুন বাজার ও কলেজ রোড এলাকার বাসিন্দা। সংক্রমণ ছড়িয়ে পড়ায় চলতি মাসেই নগরীর শতাধিক রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। ময়মনসিংহে ডেঙ্গু নিয়ে আমরা কখনো আতঙ্কই ছিলাম না, এইবার যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে। আমার এক রোগীর আক্রান্ত হয়েছে, পরে আমি আইসি, আবার পরে আমারও সাথে সাথে আক্রান্ত হয়েছে। নতুন বাজার এরিয়া, তারপরে বাউন্ডারি রোড, কলেজ রোড, নাহার রোড, এই রিজনের রোগীগুলো আমরা একটু বেশি পাচ্ছি। বাউন্ডারি রোড এলাকায় দেখা যায় বিভিন্ন ভবন নির্মাণ কাজ চলছে। সেখানে যত্রতত্র জমে আছে পানি। আশেপাশের ড্রেনেজ ব্যবস্থাও অচল। জমে থাকা পানিতে মশার আখড়া। নগরীর বিভিন্ন ড্রেনের চিত্র এমনই। সন্ধ্যার পরে কিন্তু মশার এফেক্টটা বেশি হয় এবং সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। সিটি কর্পোরেশন যদি এদিকে নজর না দেয়, এটা মহামারী অবস্থা ধারণ করবে। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি। এদিকে সিটি কর্পোরেশন জানিয়েছে মশক নিয়ন্ত্রণে চলছে ক্র্যাশ প্রোগ্রাম। জলাশয় পরিষ্কারেও নেওয়া হয়েছে উদ্যোগ। তবে সচেতনতার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার আশা প্রশাসকের। ক্র্যাশ প্রোগ্রামের পাশাপাশি জলাশয় পরিষ্কার করার জন্য কিন্তু অলরেডি একটা বাজেট উত্থাপন করা হয়েছে এবং সেটা আমি পরীক্ষা নিরীক্ষা করে অলরেডি দিয়ে দিয়েছি। এই কার্যক্রমটা আবার শুরু হচ্ছে। 2024-25 অর্থ বছরে মশক নিধনে সিটি কর্পোরেশনের বাজেট ধরা হয় 1.5 কোটি টাকা। এর মধ্যে ব্যয় করা হয়েছে 1/2 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। মালয়েশিয়ায় শুরু হয়েছে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন। সদস্য রাষ্ট্রসহ যোগ দিয়েছেন চীন, ভারত, জাপান সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সভাপতিত্বে থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই হয়। স্থানীয় সময় রোববার কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান। তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে। পরে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। উদ্বোধনী অধিবেশনে গাজা যুদ্ধে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আসিয়ান নেতারা। ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বকে এক ঝলক আশার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়া মিয়ানমার ইস্যুতে সহিংসতা ও মানবিক সংকট প্রশমনে আসিয়ান কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। 3 দিনব্যাপী সম্মেলনে এবারের মূল আলোচ্য বিষয় বহুপাক্ষিক বাণিজ্য, নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং কার্বন নিঃসরণ
শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে যৌথ কৌশল নির্ধারণ। সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সম্মেলনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে দীর্ঘদিনের সীমান্ত বিরোধে জড়িত থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাম্প। দিনটাকে ঐতিহাসিক আখ্যা দেন তিনি। কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তিও স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বন্ধু হিসেবে সবসময় পাশে থাকার কথা জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বাধাহীন মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি অঙ্গীকারবদ্ধ। এদিকে ট্রাম্পের সফর ঘিরে বিক্ষোভ হয়েছে কুয়ালালামপুরে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। মালয়েশিয়ার পর 6 দিনের এশিয়া সফরের অংশ হিসেবে জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন ট্রাম্প। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। ক্রিকেট ট্যুরিজমে বিসিবির আবারও ভিন্ন ধর্মীয় উৎসব। লালবাগ কিল্লায় ওয়ানডে ট্রফি উন্মোচনের পর এবার টি-20তেও দেখা গেল নতুনত্ব। চট্টগ্রামের শতবর্ষী সিআরবির সামনে উন্মোচিত হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের ট্রফি, যার সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ফটো সেশন করেছেন দুই ক্যাপ্টেন লিটন দাস ও সেই হোপ। চট্টগ্রাম থেকে তামিম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল আলম মামুন। লিটন সেই হোপ, দুজনের চোখে মুখে কৌতূহল। ইতিহাসের সামনে দাঁড়িয়ে যেন থমকে আছেন দুই অধিনায়ক। দুজনেই যেন হারিয়ে গেলেন শত বছরের ইতিহাসের গভীরে। শুরুটা ঢাকার ঐতিহাসিক লালবাগ কিল্লায়, এবার ইতিহাসের নতুন অধ্যায় চট্টগ্রামে। শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবির সামনে উন্মোচিত হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের ট্রফি। চট্টগ্রামের 150 বছরের ঐতিহ্য এই সিআরবি। এক সময় ছিল ব্রিটিশ আমলের প্রশাসনিক কেন্দ্র, তবে সময়ের পরিক্রমায় আজ অনেকটা অন্ধকারে নিমজ্জিত এই ঐতিহাসিক স্থাপনা। লালিটের তৈরি ভবনটি ক্রিকেটের ছোঁয়ায় পেল নতুন রং। হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক দাঁড়ালেন ট্রফি হাতে, হাত মেলালেন একে অপরের সঙ্গে। 1872 সালে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল এই সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। ব্যবহার হতো তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর হিসেবে। লাল ইট আর ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত ভবনটি এক সময় ছিল এই অঞ্চলের রেল প্রশাসনের প্রাণকেন্দ্র। তাই তো রেল ইঞ্জিনের উপর দাঁড়িয়েও ফটো সেশনে অংশ নিলেন দুই ক্যাপ্টেন। সময়ের সঙ্গে এখন বদলে গেছে অনেক কিছু, মানুষের মন থেকেও অনেকটা হারিয়ে গেছে এই ইতিহাসের গল্প। সেখানেই বদল আনতে চাচ্ছে বিসিবি, যে পথ চলায় বোর্ডের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এমন ভিন্নধর্মী উদ্যোগের পেছন থেকে কাজ করেছেন বিসিবি সহসভাপতি সাখাওয়াত হোসেন। উন্মোচনের প্রতিটা মুহূর্তে লিটনের চোখে ছিল মুগ্ধতার ছাপ। বন্দর নগরীতে এর আগে বহুবার আসলেও এমন ভাবে আসা হয়নি ইতিহাসের এত কাছে। আর সেই হোপ টাইগার অধিনায়কের কাছ থেকে পুরোটা সময় জানার চেষ্টা করেছেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। ক্রিকেট আমাদের গর্ব, ইতিহাস আমাদের অহংকার। এই দুইয়ের মেলবন্ধনই বিশ্বের বুকে দেশের ঐতিহ্যকে তুলে ধরাই বিসিবির অন্যতম লক্ষ্য। ঐতিহাসিক সিআরবি থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা 2 ওয়ানডে সিরিজের পর আবারও টি-20তে ফিরছে বাংলাদেশ। আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে বলে মনে করেন অধিনায়ক লিটন দাস। ক্যারিবিয়ানরা ওয়ানডেতে হারলেও টি-20তে প্রতিপক্ষকে সময়ই করেছেন লিটন। ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি। অনেকদিন পরে আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে। সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। 2-1টা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট। বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হবো, বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মেট্রো রেলের বেয়ারিং প্যাড পরে প্রাণ গেল পথচারীর, আহত 2। তদন্ত করে ব্যবস্থা ও নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা। 2.5 ঘন্টা পর উত্তর আগারগাঁও অংশে চলাচল শুরু। ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। মক্কা থেকে লন্ডন ফিরে রওনা দেবেন দেশের পথে। প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা কমিটি গঠন বিএনপির।
এবং জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি, সাংঘর্ষিক রাজনীতি পরিহারের তাগিদ, ঐক্যবদ্ধ থাকলে বাধা হতে পারবে না পরাশক্তি, বলছে জামাত। এই ছিল বিকেল 5টার সময়। সংবাদের পর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনব নিবিড়। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।